নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একটা কথা পরিষ্কার হয়ে গেছে গতকালই, যে এবার তৃণমূলের সামনে কিন্তু কঠিন চ্যালেঞ্জ। কারণ এবারের বঙ্গ বিজেপি সম্পূর্ণ আলাদা হতে চলেছে এবং যে বঙ্গ বিজেপি আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে প্রচণ্ড চাপে রাখবে এবং ফলাফল কোন দিকে যাবে তা এখনই তৃণমূল কংগ্রেসের কোন নেতাও বুক বাজিয়ে বলতে পারবে না। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। প্রথমেই বলি আপনাদের, রুদ্রবার্তা মানে আপনারা জানেন যে কোনো কথা হবে যুক্তি দিয়ে। তা আমি কি আবেগে পড়ে কোনো কথা বলছি? না, আসলে গতকাল গোটা রাজ্যের মণ্ডল যে কমিটিগুলো বিজেপির আছে তাদের নিয়ে যে বৈঠক হয়েছিল বা মিটিং হয়েছিল, সেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল। আপনারা জানেন সেখানে অমিত শাহজি এসেছিলেন। অমিত শাহজির বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে নানা রকম কথা আপনারা শুনেছেন, কিন্তু যেটা আপনারা শোনেননি বা যেটা খেয়াল করেননি সেটা আমি আপনাদের সামনে আনছি। সেটা হচ্ছে এই রাজ্যে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, নিপাট ভালো মানুষ, ভদ্রলোক, একজন প্রফেসর। তার বক্তব্য মার্জিত, সভ্য, আমরা সব জানি। তার কখনো গরম গরম ভাষণ আমরা খুব একটা শুনিনি, কিন্তু গতকাল তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে বঙ্গ বিজেপিকে তিনি ঠিক কোন জায়গায় দেখতে চান এবং বঙ্গ বিজেপির এবারের রূপ কি হবে। দায়িত্ব নিয়ে বলছি, কারণ গতকাল ডক্টর সুকান্ত মজুমদার তার যে রূপ আমি দেখেছি, এই রূপ আমি অন্তত বিগত যেদিন থেকে তিনি সভাপতি আছেন সেদিন থেকে আজ পর্যন্ত এই রূপ আমি দেখিনি। তাই পরিষ্কার হয়ে যাচ্ছে বঙ্গ বিজেপির রূপ আগামী দিনে কি হবে, আর সেটা তৃণমূল কংগ্রেসের কাছে প্রবল চ্যালেঞ্জ। আসলে আমি প্রত্যেকটা কথা বলে যুক্তি দিয়ে তাই যুক্তিটা আপনাকে খাড়া করছি। গতকাল ডক্টর সুকান্ত মজুমদার মানে বিজেপির রাজ্য সভাপতি, তার একটা বক্তব্য আমি 3টে পার্টে শোনাচ্ছি। 3টে পার্ট ধৈর্য ধরে শুনবেন এবং তারপর আপনি নিজেই বুঝে যাবেন যে আমি কেন বলছি, আর আপনি নিজেও বলবেন যে হ্যাঁ, এবারের বঙ্গ বিজেপি কঠিন চ্যালেঞ্জ। প্রথমে শুনুন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে ঠিক কি বলছেন, শুনুন। মাননীয় মোদীজির নেতৃত্বে ভারতীয় সেনা পাকিস্তানে অপারেশন সিঁদুর করেছে। আমাদের মুখ্যমন্ত্রী আজকে সেই অপারেশন সিঁদুর নিয়ে বলছেন কি মাননীয় প্রধানমন্ত্রী নাকি এখানে সিঁদুর বেচতে এসেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসকে বলতে চাই, বেচাবেচির কারবারে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করেন না। কেনা বেচাতে আপনি বিশ্বাস করেন, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমেরিকাতে কোথা থেকে একটা পিএইচডি ডিগ্রি কিনে নিয়ে এসেছিলেন, সেটাও ভুয়ো পিএইচডি ডিগ্রি, সেই ডিগ্রি আপনার বাতিল হয়েছে। আমরা সিঁদুরকে মহিলাদের সম্মানের জায়গা মনে করি, আপনারা বারবার তৃণমূল কংগ্রেস এই সিঁদুরকে অপমান করছেন, আমাদের ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছেন। আপনার উত্তরবঙ্গের এক পুচকে নেতা সে সিঁদুর বেচার কথা বলছে, আর আপনার এক নেতা বীরভূমের মোটা নেতা, সে নেতা পুলিশের বাড়ির বউ মা তাদের সম্মান রাখতে দিচ্ছে না। লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী হয়ে? যে পুলিশ মন্ত্রী নিজের পুলিশের বাড়ির মহিলাদের ইজ্জত সামলাতে পারে না, রক্ষা করতে পারে না, এইরকম অপদার্থ মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার আসনে বসে থাকার কোনো অধিকার তার নেই, তাকে তার আসন ছেড়ে চলে যেতে হবে। শুনলেন, তার এই বক্তব্যের মধ্যে ছিল অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রাজ্যে আসা মানে আলিপুরদুয়ারে আসা, তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু বক্তব্য, যে বক্তব্যের পরে তিনি বুঝিয়ে দিয়েছেন যে অপারেশন সিঁদুরকে নিয়ে কিভাবে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঁদুর বেচার কথাটা বলেছেন, তাই তিনি বলেছেন যে বেচা কেনা এটা তৃণমূলেরই কাজ, এবং সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিগ্রি, যে ডিগ্রিটা ডক্টরেট ডিগ্রি ছিল, সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তারপরে ডিলিট হয়ে যাওয়া মুক্তমুখ হ্যান এসব বাদ দিন। কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন যে অপারেশন সিঁদুর নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্য যেটা মোদীজির উদ্দেশ্য করেছে, তার পরিপ্রেক্ষিতে তিনি কি বললেন, এবং তার সঙ্গে সঙ্গে এটাও তিনি তুলে দিলেন যে অনুব্রত মণ্ডলের কথা, যিনি কোনভাবে অপমান করেছেন একজন পুলিশ অফিসারকে, তবুও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আজও হয়নি। যাই হোক, এটা তৃণমূল এবং পুলিশের মধ্যে আভ্যন্তরীণ ব্যাপার হয়ে গেছে। পুলিশ ছেড়ে দিয়েছে হয়তো যে আমার মা বোনকে, আমার স্ত্রীকে গালাগালি দিতেই পারে, কারণ কেসটা বিরাট ব্যাপার। এই কেসটা তো আপনি শুনলেন, কিন্তু এরপরে যেটা সুকান্ত মজুমদার বিজেপির বঙ্গ বিজেপির সমস্ত মণ্ডল স্তরের কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেছে, সেটা একবার মন দিয়ে শুনুন। খেলা বাকি আছে, খেলা হবে, চিন্তা নেই।
এবং আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বলছি, তৃণমূল বলে খেলা হবে, খেলা হবে। আগামী দিনে 26 আসছে, 1 বছরের কম সময় বাকি আছে। অনেক মার খেয়েছি, অনেক অত্যাচার সহ্য করেছি, আর নয়। সভাপতি হিসেবে আমি আপনাদেরকে বলছি, যদি আপনাদের উপর কেউ মারতে আসে, পাল্টা মারুন, মার খাবেন না। মার দিয়ে তবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানাবেন। প্রধানমন্ত্রীর সভা থেকে আমি বলেছিলাম অপারেশন বাংলা হবে, মুখ্যমন্ত্রী রাগ করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী, পাকিস্তানের জন্য অপারেশন সিঁদুর আছে, আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করার জন্য কোনো সেনাবাহিনী লাগবে না। আমার ভারতীয় জনতা পার্টির এই হাজার হাজার মন্ডল স্তরের কার্যকর্তা, তারা আপনার বাংলা অপারেশন করবে এবং আপনাকে আপনার চেয়ার থেকে মুক্তি দিবে। শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার করে বললেন যে এবারের বিজেপি ঠিক কোন জায়গায় যাবে। অর্থাৎ এই বঙ্গ বিজেপি এবার কিন্তু মারের পাল্টা মার দেওয়ার জায়গায় যাচ্ছে। অর্থাৎ অনেক সহ্য করেছি আমরা মার, এবার যদি কেউ মারে তাহলে পাল্টা দিতে হবে। এই যে জায়গাটা তৈরি করেছেন না, এই বিজেপিকে কিন্তু বাংলা জুড়ে মানুষ দেখতে চায়। মার খেলাম, কাঁদতে কাঁদতে ঘরে গেলাম, এর দিন কিন্তু শেষ হয়ে গেছে। এটা কিন্তু ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার। তার মুখ থেকে এই কথা অনেকেই হয়তো শোনেননি, আমি তো শুনিনি। তিনি যে পর্যায়ে গিয়ে বললেন, পুরো রাজ্যের সমস্ত মণ্ডল স্তরের কার্যকর্তাদের উদ্দেশ্যে তিনি যে বললেন, এই কথাটা কিন্তু বুথ লেভেল অবধি যাবে। এবং আমি জানি এই প্রতিবেদনটা যত বেশি বিজেপির কর্মীরা শুনবেন, তত বেশি তারা উদ্বুদ্ধ হবে যে না, মার খাওয়ার দিন নেই। বিজেপির রাজ্য সভাপতি বলেছে যে এবার পাল্টা দিতে হবে, মানে আমি মার খাবো আর চুপচাপ ঘরে বসে কাঁদবো, সেদিন শেষ। বঙ্গ বিজেপি ডক্টর সুকান্ত মজুমদারের বক্তব্য এটা ছিল। এরপরের বক্তব্যটা আপনি যদি শোনেন, মানে আমি বলেছি 3টে ধাপ, এটা শুনুন। সবাই মিলে ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে একটাই সিম্বল পদ্মফুল, সেই পদ্মফুলকে সামনে রেখে 26-এর লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন। চলাম চলাম গুরু বাতাসা অনেক শুনেছি, এই পার বিজেপি অপারেশন বাংলা শোনাবে, সেই মন্ত্র নিয়ে বিজেপি এগোবে। সবাই একত্রিত হন। কি 26-এ পরিবর্তন করার জন্য তৈরি তো? এদিকে তৈরি তো? সবাই মিলে 26-এর পরিবর্তন করবো তো? তাহলে 2 হাত মুঠ করে প্রতিজ্ঞা নিন, এবং এই প্রতিজ্ঞা মাননীয় গৃহমন্ত্রীর সামনে নিচ্ছেন। প্রার্থী পছন্দ নয়, অমুক নয়, কিচ্ছু চলবে না। যে দাঁড়াবে, কলা গাছ হলেও ভারতীয় জনতা পার্টির সিম্বল, তাকে জেতাতে হবে, তাকে জিতিয়ে আমাদের বিধানসভায় পাঠাতে হবে। বলুন আমার সাথে, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার করে বললেন যেটা, সেটা হচ্ছে এই দুর্নীতি পরায়ণ সরকারকে ফেলতে হবে, বঙ্গ বিজেপিকে জিততে হবে। তাই জেতার জন্য কে দাঁড়ালো তাকে দেখে লাভ নেই, কলা গাছকে পর্যন্ত জেতাতে হবে। অর্থাৎ তার বিরুদ্ধে ক্ষোভ আছে, মানে প্রার্থী যে হয়েছে সে কে কি এসব নিয়ে কোনো চিন্তা না করে কলা গাছও যদি প্রার্থী হয় তাকে জেতাতে হবে। আসলে এই কথাটাই হচ্ছে চরম কথা। প্রার্থী বড় হয় না, হয় সিম্বল। যেতে বিজেপি, প্রার্থী নয়। কারণ বিজেপি একটা সর্বভারতীয় দল, যে দলের নরেন্দ্র মোদীর মতো একজন প্রধানমন্ত্রী রয়েছেন, যে দল থেকে বেরিয়েছেন, যে পার্টিটা বা যে দলটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পার্টি, সবচেয়ে বড় দল, যার সদস্য সংখ্যা সবচেয়ে বেশি, সেই দলটার যখন ভোটে দাঁড়ায় তার সিম্বলটাই শেষ কথা বলে। অর্থাৎ সিম্বল বাদ দিয়ে রাজনৈতিক এইসব বিজেপির নেতাদের কোনো অস্তিত্ব কিন্তু সত্যিই নেই। আর সিম্বলকে ছাড়া বিজেপির কার্যকর্তারাও কিন্তু কেউ নেই। প্রত্যেকের পরিচয় হচ্ছে বিজেপির সিম্বল। সেই পদ্মফুলকে এগিয়ে দেওয়ার জন্য, পদ্মফুলকে জেতানোর জন্য নামতে বলেছেন। দেখুন, এই কথাটা কিন্তু 2021-এ ছিল না, ছিল কি? আর এই কথাটাই দরকার, যে কলা গাছকে দাঁড় করালে কলা গাছকেও ভোট দিয়ে জেতাতে হবে। কারণ কাজটা হচ্ছে নিচু স্তরের কর্মীদের জিতিয়ে নিয়ে আসা এবং পদ্মফুলকে জেতানো। এই কথাটাই কিন্তু সবচেয়ে বড় কথা। তৃণমূল কংগ্রেস কিন্তু যখন জিতেছিল, 2011 যখন ক্ষমতা এসেছিল না, তখন বলা হয়েছিল কলা গাছকে দাঁড় করালে কলা গাছ জিতে যাবে, কারণ হাওয়া তৈরি হয়েছিল। 2016-তে দেখো সেই একই কেস হয়েছে। 2011-এ ক্ষমতায় আসার পরে বিভিন্ন জায়গায় যে সমস্ত পৌরসভা নির্বাচন হয়েছে বা পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেখানে কলা গাছকে দাঁড় করে জিতে গেছে, কারণ মানুষের আবেগ ছিল। আর সেই আবেগটা দরকার আছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু তখন ভাবেনি কে দাঁড়াচ্ছে, কে কোথা থেকে এসছে, কি এসছে, কিচ্ছু ভাবেনি। যাকে প্রার্থী করেছে তাকে জেতানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে। আর এটাই কিন্তু বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, প্রত্যেকটা মণ্ডল স্তরের কর্মী থেকে শুরু করে, কার্যকর্তা থেকে শুরু করে বুথ স্তরের কর্মী পর্যন্ত প্রত্যেকের মনের মধ্যে যেন একটা জিনিস আসে, যে দাঁড়িয়েছেন, অর্থাৎ ভোটে যিনি দাঁড়াবেন 2026-এ, তার জন্য
জান প্রাণ দিয়ে লড়তে হবে, কারণ 2026-এর লড়াইটা বিজেপির কাছে আর পারের লড়াই। শুধু বিজেপি কেন বলবো, এই রাজ্যবাসীর কাছেও আর পারের লড়াই। রাজ্যবাসী প্রত্যেকেই প্রায় তিতি বিরক্ত। কেন্দ্র সরকারের প্রকল্প এই রাজ্যে ঢোকে না, যেগুলো কেন্দ্র সরকার পাঠায় মানুষের সাহায্যের জন্য সেই প্রকল্পগুলোকে চেপে দেওয়া হয়, নাম চেঞ্জ করে দেওয়া হয়, টাকা পয়সা এদিক ওদিক হয়ে যাওয়া, এই সমস্ত গল্প আপনারা দেখেছেন। দুর্নীতির শিখরে থাকা, শিল্প কারখানা না হওয়া, এই সবকিছু এই রাজ্যে যেন একটা অলংকার হয়ে গেছে। সেই অলংকারকে এবার ছুঁড়ে ফেলতে হবে, বাংলার মানুষও চায়। অভয়াকাণ্ড থেকে শুরু করে সমস্ত কাণ্ড চারিদিকে চারিদিকে আমরা দেখেছি, কামদুনি থেকে অভয়াকাণ্ড থেকে শুরু করে পার্কস্ট্রিট কাণ্ড সব দেখেছি আমরা। আস্তে আস্তে আমাদের সেই জায়গা তৈরি হচ্ছে যেখানে দাঁড়িয়ে পরিবর্তন করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে গোদের ওপর বিষ ফোড়ার মতো হয়ে গেছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ানের ঘটনা, এবং যার ফলে মুর্শিদাবাদ জেলা থেকে হিন্দুরা পালিয়ে মালদা জেলায় চলে এসছে, এবং হুমায়ুন কবিরের মতো মানুষ যারা বলে ভাগীরথীর জলেতে হিন্দুদের কেটে ভাসিয়ে দেবো, সেসব কথাগুলো আসে। এবং আসে ফিরহাদ হাকিমের কথা, জনাব ফিরহাদ হাকিম, যিনি মিনি পাকিস্তানের প্রবক্তা, মানে মিনি পাকিস্তানের কথা বলেন কলকাতার গার্ডেন নিচের এক অংশকে, এবং তার সঙ্গে সঙ্গে তিনি এই কথাটা বলতে সাহস পান যে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে, তাদের সবাইকে দাওয়াতে ইসলাম দিন, এই সমস্ত কথা বলার সাহস পান। এবং এই কথাগুলো শোনার পরে হিন্দুরাও কিন্তু চিন্তিত। তাই সবার কাছে একটাই প্রশ্ন বা সবার কাছে একটাই জায়গা, সেটা হচ্ছে পরিবর্তন করতে হবে। তাই প্রার্থী বড় নয়, দল বড়, পরিবর্তন করতে হবে। এই তিনটে জায়গাকে সামনে এনে কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার বুঝিয়ে দিয়েছেন যে বিজেপি, বঙ্গ বিজেপি 2026-এ ঠিক কিভাবে লড়বে, এবং এই শক্তিশালী বিজেপি কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তৃণমূলের কাছে। কারণ এই যে বঙ্গ বিজেপির লড়াইয়ে 26-এ নামবে না, এতে সিনিয়র জুনিয়র পুরনো নতুন সব একাকার হয়ে যাবে, এবং তার ফলটা অবশ্যই বিজেপির ঝুলিতেই পড়বে আসন সংখ্যা। আজ মনে হতে পারে আমি ভুল বলছি, কিন্তু আগামী দিন বোঝা যাবে কি হতে চলেছে। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। আপনি যদি সহমত পোষণ করেন তাহলে জানাবেন, যদি মনে করেন না সেটাও জানাবেন, এবং কেন না বলছেন সেটা অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ারও করবেন। চলুন আসি, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।